আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যাচ 24 আমরা আমাদের ডে কত আজকে একটু দেখে নিচ্ছি। ডে হচ্ছে 13। সো লাস্ট ক্লাসে আমরা কি প্র্যাকটিস করছিলাম? ফাংশনের বেসিক, স্ট্রিং, ওয়ার্ড কাউন্ট, অড ইভেন্ট। সো ফাংশনের উপর আমাদের প্র্যাকটিস হয়েছিল আর কি লাস্ট দুটো ক্লাসে। সো আজকে এই ক্লাসে আমরা ডেটাবেস নিয়ে অ্যাক্সেস শুরু করব আর কি, কোডিংটা শুরু করব। সো যেহেতু আমরা ফাংশন সম্পর্কে প্র্যাকটিস করা হয়েছে দুটো ক্লাস, সো আমাদের কোডিং করা যায় আর কি এখন। সো প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন সবাই। আমরা প্রথমে 3টা ফিল্ড তৈরি করব, সেই 3টা ফিল্ডের এগেইনস্টে আমরা ডেটাবেসে। সো এইটাই আমরা করব না, আমরা এটা করব। স্টুডেন্ট নেম, email address, phone number, সো add student.php নামক একটা ফাইল নেব, এর মধ্যে এই ধরনের একটা ফর্ম তৈরি করেন। আমাদের টার্গেট থাকবে আজকে এই 3টা ইনপুট ফিল্ডে ইউজার ইনপুট দিবে, যখন সেভ স্টুডেন্ট এই বাটনে ক্লিক করবে ইনফরমেশনগুলো ডেটাবেসে সেভ হবে। তো অনেকেই তো আসে নাই, ঘটনা কি? আমাদের কত ক্লাস চলবে? 29। যেদিন থেকে সরকার ছুটি হবে তার আগে আমরা ছেড়ে দিই, ঠিক আছে? সো এটা একটু করি আমরা, হ্যাঁ। যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করব। সো প্র্যাকটিস করার জন্য প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ডে 13 নামে। ডে 13 এর মধ্যে আমরা একটা পিএসসি ফাইল নিয়ে নিচ্ছি অ্যাড স্টুডেন্ট নামে। অ্যাড student.php নামে একটা ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা ডিজাইনটা করব।
সো আমাদের ফর্মটা রেডি করে ফেললাম। এবার আমরা ফর্মটা আউটপুটে দেখব। সো ব্রাউজারে যাচ্ছি, প্রজেক্টে রান করিয়ে নিচ্ছি। আমরা আজকে আমাদের জ্যাম কন্ট্রোল থেকে দুইটা সার্ভার রান করব, অ্যাপাচি এবং মাইএসকিউএল। কারণ যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কাজ করব আর আমাদের ডেটাবেস সার্ভার হিসেবে আমরা ইউজ করতে যাচ্ছি মাইএসকিউএল-কে। তো সবাই আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটো সার্ভারের সার্ভিস কি স্টার্ট করে নেবেন। মাইএসকিউএলটাকেও স্টার্ট করে দিচ্ছি। এবার আমরা যদি ব্রাউজারে যাই, লোকাল হোস্ট লিখি, day13 addstudent.php। সো এই ধরনের একটা আউটপুট আমাদের সবার চলে আসছে, তাই না? এই কাজটা করতে পারেন এমন কেউ আছেন? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে ফর্ম। এখান থেকে ইউজার তার নাম, স্টুডেন্টের নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা এখানে ইনপুট দিবে। সেভ স্টুডেন্টে ক্লিক করার পর ইনফরমেশনগুলো ডেটাবেজে সেভ হবে। সো যে জায়গাটায় সেভ হবে সেই জায়গাটা আমাকে এবার প্রিপেয়ার করতে হবে। সো আমরা তাহলে এবার ডেটাবেস উইজার্ডে যাই। সো আমরা ডেটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করতে চাচ্ছি, আর আমরা জানি যে মাইএসকিউএল ডেটাবেসে উইজার্ডে ঢোকার জন্য কি লিখতে হয়? লোকাল হোস্টের পর phpMyAdmin। সো লোকাল হোস্টের পর এবার আমরা phpMyAdmin লিখব, লিখে এন্টার দিলাম।
আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি বিষয় আমাদের সামনে চলে আসছে। সো আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমরা এখানে এটাকে বলা হচ্ছে কি মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার উইজার্ড। যখন আমরা লোকাল হোস্ট পিএসটিএম অ্যাডমিন লিখলাম, এটাকে বলা হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার উইজার্ড। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ডেটাবেস সার্ভারের সম্পর্কে এখানে বেশ কিছু বিষয় বলা আছে। যে সার্ভারের এখানে দেখা যাচ্ছে যে আইপি 127.0.0.1 ভায়া টিসিপি আইপি, সার্ভারের টাইপটা বলা আছে, ভার্সন বলা আছে, প্রোটোকল ভার্সন বলা আছে, ইউজার বলা আছে। ইউজার কি? সার্ভারের রুট @localhost, এভাবে বলা আছে আর কি। সো তাহলে এখান থেকে ডেটাবেস সার্ভার ঢোকার পর আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। সো অনেকভাবেই করা যায়। আমরা এখানে দেখেন উপরে যে মেনুটা আছে, সেই মেনুতে ডেটাবেস, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিং, রিপ্লিকেশন, ভ্যালুস, ক্যারেক্টার সেট, বিভিন্ন বিষয় এখানে বলা আছে। সো আমরা এখান থেকে যখন ডেটাবেসে ক্লিক করব, তখন আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছোট্ট একটা ফর্ম আছে, বলা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসের নাম দিতে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে কোলেশনটাও সেট করে দিতে বলতেছে। সো ডেটাবেসের নামটা কি হবে? কোলেশনটা বলি। সো ডেটাবেসের নামটা কি হবে? এখন ডেটাবেসের নামটা হবে হচ্ছে আমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের সাথে সেই প্রজেক্টের সাথে বেস করে ডেটাবেসের নামটা করা হয়। এবং ডেটাবেসের নামের কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে, যেমন ডেটাবেসের নামের শুরুতে আমরা ডিবি আন্ডারস্কোর ইউজ করতে পারি। আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি নাম হিসেবে, বাট সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে প্রথমে দিতে হবে ডিবি আন্ডারস্কোর। ডিবি আন্ডারস্কোরের এরপরে আমরা দেব ডেটাবেসের নাম। সো তাহলে বাট এখানে কিন্তু দেখেন যে ডিবি আন্ডারস্কোর স্টুডেন্ট যদি দেই, এখানে আপনাদের আগেও 23টা ব্যাচের ক্লাস হইতেছে, আপনারা 24 নাম্বার ব্যাচ। সো মানে একদম বেসিক লেভেলে প্র্যাকটিস করানোর জন্য এভাবে মানে খুব ছোট ছোট বিষয় নিয়ে কাজ করা হয়। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে, কারণ একই নামের দুটো ডাটাবেস ক্রিয়েট করা যাবে না। আমি 2টার দিকে বেরোবো, তখন নিয়ে আসুন।
গেল। ঠিক আছে না? তাহলে কিন্তু এভাবে কাজটা হচ্ছে আর কি। তাহলে হ্যাঁ বল। আসেন। ওকে। তাহলে ডেটাবেজের নামটা আমরা প্রজেক্টের আমাদের যে ধরেন সাপোজ আমরা বসুন্ধরা গ্রুপের জন্য কাজ করতেছি, তো ডেটাবেজের নামটা কি হবে? DB_বসুন্ধরা গ্রুপ। তো এখন এখানে আমরা আমাদের ডেটাবেজের নামটা আমাদের এই ব্যাচের নাম দিয়েই দিব আর কি, বা আপনারা নাম দিতে পারেন ইচ্ছে মতো। তো আমি দিয়ে দিলাম DB_ACIP PSP 24, কারণ এই নামে ডেটাবেজ আর কেউ ক্রিয়েট করতে পারবে না আমরা ছাড়া, করবে না আর কি, কারো দরকার হবে না। DB_ACIP PSP 24। এরপর এর বাম পাশে দেখা যাচ্ছে কোলেশন। সো কোলেশনটা হচ্ছে বেসিক্যালি আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করতেছি, এখানে ডেটাবেসটা ক্রিয়েট করার উদ্দেশ্যটা কি, এখানে কিছু ইনফরমেশন থাকবে। সো ইনফরমেশনগুলো ডেফিনেটলি কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজে থাকবে। সো কোলেশন সেট করে দেওয়ার অর্থ হচ্ছে যে কোন টাইপের ইয়াটা হবে, আমি কোলেশনটা বলে দিব। অ্যাকচুয়ালি দ্যাট মিনস কোন ভাষার ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট পাবে। সো আমরা যদি এখানে বলে দিই যে UTF-8 জেনারেল CI, দেখবেন তাহলে কি হয়, UTF-8 জেনারেল CI, এটা মানে হচ্ছে কি, আমরা যখন কোলেশন সেট করে দেব এইটা, তার মানে হচ্ছে যে এই ডাটাবেজের মধ্যে যেই কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট পাবে। আমি যদি এটা সেট না করে দেই তারপরেও অনেক সময় পাবে, বাট কখনো কখনো প্রবলেম হতে পারে। বাট আমরা যখন UTF-8 জেনারেল CI সেট করে দিব, তখন এই ডাটাবেজের মধ্যে আমরা যে কোনো ভাষার ইনফরমেশন, আমরা যে কোনো ভাষায় ইনফরমেশনগুলো সেভ করতে পারবো, এবং সেগুলো নিয়ে পরবর্তীতে কাজ করতে গেলেও কোনো প্রবলেম হবে না। আমরা যদি UTF-8 জেনারেল CIটা সেট করে না দেই, তারপরও ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বা প্রবলেম হতে পারে। সো এই জন্য কোলেশনটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে, যে ইনফরমেশনগুলো কোন ভাষায় থাকবে সেটাকে বলা হচ্ছে কি কোলেশন। সো কোলেশনটা আমরা অলওয়েজ UTF-8 জেনারেল CI এটা করে দেব। এবার ক্রিয়েট ডেটাবেস। দেখেন আমাকে একটা মেসেজ দেখাচ্ছিল ডেটাবেস ক্রিয়েট সাকসেসফুলি। সো আপনারা ডেটাবেস ক্রিয়েট করার পর এই বাম দিকে দেখেন এখানে বেশ কিছু ডেটাবেস দেখা যাচ্ছে। সো এখান থেকে খুঁজে বের করেন কোথায় ক্রিয়েট করলেন। সো খুঁজে পাওয়াটা একটু মুশকিল হবে, আমার এখানে তো ডেটাবেস কম। সো আমরা যেটা করতে পারি, দেখেন প্রথমে কি ছিল DB_। সো বাম দিকে দেখেন DB_ কোন এক জায়গায় আছে, ওখানে ক্লিক করেন, ক্লিক করে ভিতরে ঢুকেন, এরপরে দেখবেন ACIPও থাকতে পারে, ACIPর মধ্যে ক্লিক করেন, তারপরে দেখবেন ACIP PSP 24 পেয়ে যাবেন। আমার এখানে আমার ডেটাবেস কম, সো আমি এখানে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। সো ডেটাবেসটা এইভাবে সিলেক্ট করেন।
আচ্ছা, তাহলে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারলাম এবং ডেটাবেসটি খুঁজে পাইছেন সবাই? পাইছেন? আচ্ছা, এবার ডেটাবেস সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর দেখেন বলা হচ্ছে ক্রিয়েট এ টেবিল। ডেটাবেসের মধ্যে ইনফরমেশনগুলো টেবিল আকারে রাখতে হয়। সো আমরা এবার একটা টেবিল ক্রিয়েট করব। সো টেবিলটার নামটা সাধারণত আমি যা রাখতে চাচ্ছি তার নামের সাথে হয়। আমি কি রাখতে চাচ্ছি? স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে টেবিলের নামটা কি হবে? স্টুডেন্ট ইনফো। এবং আমরা যেমন ডেটাবেস ক্রিয়েট করার সময় একটা প্রিফিক্স ইউজ করলাম ডিবি আন্ডারস্কোর, সেম ভাবে আমরা টেবিল ক্রিয়েট করার সময়ও একটা প্রিফিক্স ইউজ করব টিবিএল আন্ডারস্কোর। সো এখানে এসে লেখেন টিবিএল আন্ডারস্কোর। এরপরে টেবিলের নাম কি? স্টুডেন্ট হবে। আমরা যদি ব্লগ রাখতে চাই টিবিএল ব্লগ, আমরা যদি প্রোডাক্ট রাখতে চাই টিবিএল প্রোডাক্ট, আমরা যদি নিউজ রাখতে চাই টিবিএল নিউজ। আমরা রাখতে যাচ্ছি স্টুডেন্টদের ইনফরমেশন, এজন্য বললাম টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট। এবার এখানে দেখেন কতগুলো কলাম হবে, নাম্বার অফ কলাম কতগুলো হবে। এখন একটু আমাদের ফর্মের দিকে আসেন। এখানে কলাম আছে কয়টা? স্টুডেন্টের নেম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার, তিনটি ইনফরমেশন রাখতে হবে। সো তিনটি ইনফরমেশন রাখার জন্য আমার কলাম লাগবে কয়টা? তিনটা। আর হচ্ছে প্রত্যেকটা টেবিলের একটা এমন একটা জিনিস রাখতে হয় যেটা কখনো ডুপ্লিকেট হবে না, ইউনিক হবে অলওয়েজ। সো ওইটাকে বলা হয় ওই টেবিলের প্রাইমারি কি, এবং প্রাইমারি কিটা সাধারণত ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয় না, সেইটা সিস্টেম দ্বারা কন্ট্রোল করতে হয়। কারণ মানুষ ভুল করতে পারে বাট সিস্টেম কখনো ভুল করবে না। এজন্য আমরা আমাদের যদি এখানে কলাম থাকে 5টা, তাহলে আমরা কলাম নেব কয়টা? 6টা। ওই একটা কিসের জন্য? প্রাইমারি কির জন্য, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের 3টা কলাম আছে, আমরা এখানে কলাম কয়টা নিব? 4টা। এবার গো। কলাম রো না, ফর্মে এটা রো না, অ্যাকচুয়ালি এটা কলামই। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা খেয়াল করেন 4টা কলাম দিয়ে দিলাম। সো প্রথম কলামটা হবে কি? আমরা যদি যেহেতু স্টুডেন্টদের রাখতে চাচ্ছি তাহলে স্টুডেন্ট আইডি, যদি ব্লগ রাখতাম ব্লগ আইডি, নিউজ রাখতাম নিউজ আইডি, প্রোডাক্ট রাখতাম প্রোডাক্ট আইডি। সো স্টুডেন্ট আইডি। এরপরে কলামটা কি হবে? দেখেন স্টুডেন্ট নেম, তারপরটা কি হবে? ইমেল অ্যাড্রেস, তারপরটা হবে ফোন নাম্বার। সো একটা জিনিস আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে যে এই টেবিলের কলামের নাম এবং ইনপুট ফিল্ডের নাম আমরা অলওয়েজ সেম দিব। এটা রুলস না, বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো স্টুডেন্ট নেম, প্রথমটা তো স্টুডেন্টের আইডি, এরপরেরটা কি আসবে? স্টুডেন্টের নেম। সো স্টুডেন্টের নেম এই বিষয়টা আমি কিন্তু ফর্ম থেকে কপি করে নিয়ে আসলাম, বা ফর্মের সাথে যেন ঠিক থাকে ওভাবে আমাকে লিখতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস। সো
ইমেল অ্যাড্রেসটা আমরা ফর্ম থেকে নিয়ে সেভাবে লিখে দিলাম। এরপরে ফোন নাম্বারটা লিখে দিলাম। স্টুডেন্টের নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তিনটে বিষয় আমরা এভাবে লিখে দিলাম। এটা হচ্ছে আমরা কলামের নেমগুলো ঠিক করে দিলাম। এবার প্রত্যেকটা কলামে কি টাইপের ডাটা যাবে ওই টাইপটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যখন টেবিল তৈরি করব ডেফিনেটলি আমরা জানি যে প্রত্যেকটা কলামের মধ্যে কি ধরনের ডেটা যেতে পারে। স্টুডেন্ট আইডি এর মধ্যে কি ধরনের ডেটা যাবে? 1 2 3 4 এগুলা। সো সেক্ষেত্রে টাইপটা কি হবে? ইন্টিজার হবে। আর যখনই কোনো একটা ইনপুট ফিল্ডে ডেটাটা সিস্টেম দ্বারা কন্ট্রোল হবে তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্টিজারই রাখতে হবে, ভার্কার বা টেক্সট বা আদার্স হলে হবে না। সো ফিল্ডের নাম স্টুডেন্ট আইডি, টাইপটা হচ্ছে ইন্টিজার, লেন্থ কত হবে? লেন্থটা অ্যাকচুয়ালি আমি এখানে যদি লেন্থ 3 তাহলে কি হবে? 999টা রো এখানে করা যাবে। এই টেবিলের মধ্যে 999টা রো করা যাবে। আমি যদি বলে দিই 2 তাহলে কয়টা রো হবে? 99টা রো হবে। 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 99। আমি যদি এখানে 7 দেই তাহলে 7টা নয়, 6টা নয় কেন? 7টা নয়। তাহলে 7টা নয় সবচেয়ে 7 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7টা নয়, যেটা হয় 99 লাখ সামথিং। আর কি, তার মানে প্রায় 1 কোটির মতো। সো 1 কোটির মতো রো টেবিলে করা যাবে। এবং এখানে একটা বিষয় কি, আমি যদি 7 ডিজিট দিই, আমরা একটা বিষয় জানি যে ডেটাবেজের মধ্যে যখন কোন আপনি ভ্যালু রাখবেন তখন সেটা যদি ইন্টিজার ভ্যালু হয় হোক বা ক্যারেক্টার ভ্যালুই হোক, পার ডিজিটের জন্য জায়গা একটা সাইজের বিষয় আছে। সো টাইপটা যদি হয় ইন্টিজার তাহলে পার বিটের জন্য জায়গা নেয় হচ্ছে 2 বিট। আর টাইপটা যদি হয় ভার্কার তাহলে পার ডিজিটের জন্য জায়গা নেয় 1 বিট, তাই না? 1 বিট। সো সেক্ষেত্রে কিন্তু ইন্টিজারের এটা একটু বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টিজার যখন আপনি অ্যালোকেট করবেন তখন কিন্তু তার ভ্যালু যতটুকুনি হোক সে পুরো জিনিসটাই কি করবে? নিয়ে রাখবে। আর ভার্কার যখন আমরা ইউজ করব, ভার্কার দিলাম, ভ্যালু দিলাম 100, তার মানে এখানে 100টা ক্যারেক্টার দেওয়া যাবে। আমি যদি 5টা ক্যারেক্টার দেই তাহলে বাকি 95 ক্যারেক্টার কিন্তু সে ছেড়ে দিবে। কিন্তু এখানে আমি 7 বললাম, তাহলে 7 যখন বললাম 7 ডিজিটের সবচেয়ে 7 ডিজিট সে যখন ইনপুট নিবে, 7টা ডিজিট ইনপুট নেওয়ার জন্য সে কত জায়গা নিবে? 5 ডিজিটের জন্য হচ্ছে 2 বিট, চলে 14 বিট। 14 বিট জায়গার মধ্যে আমি যদি 1 বিট ইউজ করি তাও 14 বিট নিবে, 14 বিট ইউজ করলে 14 বিট নিবে, মানে যাই ইউজ করি 14 বিটই নিবে। এভাবে কাজটা করতেছে আর কি। এবার স্টুডেন্ট আইডিটা করে দিলাম ইন্টিজার, ভ্যালু বলে দিলাম সাপোজ 7। আর এখানে এটাকে করে দিতে হবে কি? প্রাইমারি কি। সো একটু ডান দিকে আসবো আমরা। ডান দিকে এসে দেখেন যে ইন্ডেক্স